হ্যালো অ্যান্ড ওয়েলকাম। তোমরা দেখছো টার্গেট বায়োলজি, সঙ্গে আমি তোমাদের তরুণ স্যার। আজকে আমরা নিটের একটা টেস্ট সিরিজ নিয়ে এসেছি। তো তোমরা জানো এই চ্যানেলের মধ্যে ক্লাস 9 থেকে 12-এর বিভিন্ন বায়োলজি বিভিন্ন চ্যাপ্টার এবং টপিক ধরে ধরে আলোচনা করা হয় এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন এখানে দেওয়া হয়। টেস্ট সিরিজ নিয়ে আলোচনা করা হয়, ইনফরমেশন নিয়ে আলোচনা করা হয় এবং নোটস ইত্যাদি কিন্তু এখান থেকে পাওয়া যায়। তো আজকে আমাদের বিষয়বস্তু সেটা হলো নিটের একটি কোশ্চেন সিরিজ এবং সেটা ক্লাস 11-এর টপিক লিভিং ওয়ার্ল্ড, যেটা নিটের জন্য খুব ইম্পর্ট্যান্ট টপিক। এই লিভিং ওয়ার্ল্ড থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু কোয়েশ্চেন আমরা বেছে নিয়েছি এবং সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো এর আগে 6টা সিরিজ আপলোড করেছি, তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নাও এবং যারা চ্যানেলটি নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে নোটিফিকেশন বেলটাকে অন করে রেখো। চলো শুরু করা যাক। প্রথম যে কোশ্চেনটা রয়েছে, দ্য কমন ক্যারেক্টারিস্টিক্স ফিচার বিটুইন টমেটো অ্যান্ড পটেটো উইল বি ম্যাক্সিমাম অ্যাট দ্য লেভেল অফ দেয়ার। এখানে একটা জিনিস মাথায় রাখবে, প্রথমেই কোশ্চেনটা দেখে অ্যান্সার করার আগে কিছু জিনিস ভাববে। কি বলেছে এখানে? কমন ক্যারেক্টারিস্টিক্স বিটুইন টমেটো অ্যান্ড পটেটো। টমেটো এবং পটেটো এদের সায়েন্টিফিক নেমগুলো আগে জানতে হবে। একটার নাম সোলানাম টিউবারোসাম, একটার নাম সোলানাম লাইকোপার্সিকাম। তার মানে দুটোই সোলানাম জেনাসের আন্ডারে রয়েছে। সোলানাম জেনাসের আন্ডারে দুটো স্পিসিসই রয়েছে, টমেটো এবং পটেটো। এবার দেখো, সোলানাম যেহেতু জেনাস সেহেতু সেই ক্যারেক্টারগুলো কিছু লেভেলে তো ম্যাচ করবেই। এরপরে দুটো যেহেতু সেম জেনাসের মধ্যে রয়েছে, তার মানে তার আগের গ্রুপে ম্যাক্সিমাম লেভেলের ক্যারেক্টারিস্টিক ম্যাচ করবে। জেনাসের আগের লেভেল মানে ফ্যামিলিতে গিয়ে সবচেয়ে বেসিক কমন ক্যারেক্টারিস্টিক্স পাওয়া যাবে। ভালো করে বোঝার চেষ্টা করো। টমেটো এবং পটেটো দুটো যেহেতু একই জেনাসের অন্তর্গত দুটি প্রজাতি, সেজন্য জেনাস এক হওয়ার জন্য তাদের ক্যারেক্টার তো মিলবেই এবং তারা সেম জেনাসের মধ্যে থাকার মানে হলো তারা একটি ফ্যামিলির আন্ডারে রয়েছে এবং সেই ফ্যামিলির কিছু ক্যারেক্টার তো অবশ্যই ম্যাচ করবে এবং সেটাই ম্যাক্সিমাম ক্যারেক্টার হিসাবে প্রকাশ পাবে। তার মানে ফ্যামিলি এখানকার রাইট অ্যান্সার। নেক্সট দেখো যে কোশ্চেনটি রয়েছে, হুইচ অফ দি ফলোয়িং ইজ নট এ কারেক্ট স্টেটমেন্ট। আমরা আগে দেখি কি স্টেটমেন্টগুলো কি বলছে। বটানিক্যাল গার্ডেন্স এজ কালেকশন অফ লিভিং প্ল্যান্টস ফর রেফারেন্স। এখানে বটানিক্যাল গার্ডেন্স অবশ্যই লিভিং প্ল্যান্টদের কালেকশন রয়েছে এবং সেটা অবশ্যই বিভিন্ন ধরনের রেফারেন্স হিসেবে কাজে লাগে। কোশ্চেনটা আগে দেখবে নট এ কারেক্ট স্টেটমেন্ট। নট এ কারেক্ট স্টেটমেন্ট এই জায়গাতে একটু ফোকাস করবে। প্রথমে যে স্টেটমেন্টটা আছে সেটা অবশ্যই কারেক্ট স্টেটমেন্ট হিসেবে রয়েছে। দ্বিতীয় বলছে, মিউজিয়াম হ্যাজ এ কালেকশন অফ ফটোগ্রাফস অফ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস। বলছে মিউজিয়াম ফটোগ্রাফের কালেকশন রয়েছে। শুধুমাত্র ফটোগ্রাফের কালেকশন মিউজিয়ামে থাকে না, তার সঙ্গে প্ল্যান্ট স্পেসিমেন বা অ্যানিমাল স্পেসিমেন থাকে এবং অবশ্যই আগেকার হারিয়ে যাওয়া কোনো ফসিল থাকতে পারে, বিভিন্ন জিনিস থাকতে পারে মিউজিয়ামের মধ্যে। সেক্ষেত্রে এই যে স্টেটমেন্টটি রয়েছে এটা কিন্তু কারেক্ট স্টেটমেন্ট নয়। সিতে বলছে, কি ইজ দ্য ট্যাক্সোনমিক এড ফর আইডেন্টিফিকেশন অফ স্পেসিমেন। যে কোনো স্পেসিমেনকে আইডেন্টিফাই করার জন্য কী ইউজ করা হয়, এটা অবশ্যই একটি ট্যাক্সোনমিক এড হিসাবে কাজে লাগে। তো অবশ্যই এটা কিন্তু রাইট স্টেটমেন্টের মধ্যে পড়ে। ডি বলছে, হার্বেরিয়াম হাউসেস ড্রাইড পিসেস অ্যান্ড প্রিজার্ভড প্ল্যান্ট স্পিসিস। বিভিন্ন ধরনের প্ল্যান্ট স্পেসিমেন কিন্তু হার্বেরিয়াম সিট এর মাধ্যমে কিন্তু এক জায়গায় রাখা হয় এবং সেটা হার্বেরিয়াম হাউস বলে, এটাও কিন্তু রাইট স্টেটমেন্টের মধ্যে পড়ছে। তার মানে এখানে বি হলো ভুল স্টেটমেন্ট, তার মানে এখানকার রাইট অ্যান্সার হিসাবে বি হবে, তার কারণ এখানে নট এ কারেক্ট স্টেটমেন্টের কথা বলেছে। এর পরের যে কোশ্চেনটা রয়েছে সেই কোশ্চেনটি হলো, হুইচ ওয়ান অফ দি ফলোয়িং অ্যানিমালস ইজ কারেক্টলি ম্যাচড উইথ দ্য পার্টিকুলার নেমড অফ ট্যাক্সোনমিক ক্যাটাগরিজ। টাইগার, আমরা টাইগারের সায়েন্টিফিক নেম জানি প্যান্থেরা টাইগ্রিস। বলছে টাইগারের যে টাইগ্রিস যেটা রয়েছে, এই টাইগ্রিসটা হলো একটি স্পিসিস। অবশ্যই এটা স্পিসিসের মধ্যেই পড়ে, তার কারণে প্যান্থেরা হলো জেনাস এবং স্পিসিস হলো টাইগ্রিস। অবশ্যই রাইট অ্যান্সার হিসেবে আমরা পেয়ে গেছি। বাকিগুলো নয় কেন সেটা অবশ্যই আমরা দেখে নেব। ক্যাটল ফিশ মোলাস্কার আন্ডারে রয়েছে। অবশ্যই ক্যাটল ফিশ মোলাস্কার আন্ডারেই আছে, কিন্তু এখানে মোলাস্কা বলছে একটি ক্লাস। অবশ্যই মোলাস্কা ক্লাস না, মোলাস্কা হলো একটি ফাইলাম। তার মানে এখানকার এটা ভুল অ্যান্সার হিসেবে রয়েছে, কেননা মোলাস্কা একটি ক্লাস না, মোলাস্কা একটি ফাইলাম। সি বলছে হিউম্যানস প্রাইমেট গ্রুপে রয়েছে। অবশ্যই প্রাইমেট। বলছে প্রাইমেট একটি ফ্যামিলি। অবশ্যই প্রাইমেট একটি ফ্যামিলি নয়, প্রাইমেট একটি অর্ডার।
তো প্রাইমেট হলো অর্ডার, তার মানে এখানকার রাইট অ্যান্সার নয়, কিন্তু এটা কিন্তু আমরা ভুল অ্যান্সার হিসেবে ধরবো। এবং হাউস ফ্লাই যাকে মুস্কা ডোমেস্টিকা বলা হয়, তো সেক্ষেত্রে মুস্কা হলো জেনাস, এখানে বলছে অর্ডার, তার মানে এটাও কিন্তু রাইট অ্যান্সার নয়। তার মানে এখানকার যে রাইট অ্যান্সার সেটা অপশন এ। এরপর যে কোশ্চেন রয়েছে, দ্য লিভিং অর্গানিজমস ক্যান বি আনএক্সেপশনালি ডিস্টিংগুইশড ফ্রম দ্য নন লিভিং সাবস্টেন্স। অ্যাকচুয়ালি লিভিংয়ের সঙ্গে নন লিভিংয়ের পার্থক্য কী রয়েছে সেটাই কিন্তু এখানকার মানে যেটা তাদেরকে তাদের নির্দিষ্ট ক্যারেক্টারের হিসাবে তাকে প্রকাশ করছে, এটা কোনটা হবে? রেসপন্সিবনেস টু টাচ, হ্যাঁ, স্পর্শ করলে তারা স্পর্শে ছাড়া দেয় বা উত্তেজনায় প্রকাশ করে। এটা দেখো এখানে কিন্তু সবচেয়ে মানে এমন একটি ক্যারেক্টার বলতে হবে যেটা কিন্তু দুটোকে একদম পৃথক করা যাবে। তো ইন্টারাকশান উইথ দি এনভায়রনমেন্ট অ্যান্ড প্রোগ্রেসিভ ইভলিউশন এটা হবে, কিন্তু এর থেকেও যেটা ভালো অ্যান্সার হবে সেটা হলো রিপ্রোডাকশন, যেটা লিভিংয়ের সঙ্গে নন লিভিংকে একদম পার্থক্য করে দেয়। বাকিগুলোর ক্ষেত্রে কিছু কিছু এক্সেপশনাল কেস পাবো আমরা, কিন্তু রিপ্রোডাকশনের ক্ষেত্রে অন্য কোনো এক্সেপশনাল কেস পাবো না। নেক্সট রয়েছে বায়োলজিক্যাল অর্গানাইজেশন স্টার্ট উইথ। বায়োলজিক্যাল অর্গানাইজেশন সেটা কোন লেভেল থেকে শুরু হয়? সাব মাইক্রোস্কোপিক মলিকুলার লেভেল, মানে ডিএনএ আরএনএ বা এই লেভেলের কথা বলা হচ্ছে সাব মাইক্রোস্কোপিক লেভেল। সেলুলার লেভেল তোমরা জানো, সেলের ওপর বেস করে যখন ধরা হয় তখন। অর্গানিজম লেভেল মানে বিভিন্ন যে অর্গানিজম রয়েছে তাদের একটা নির্দিষ্ট পপুলেশনের উপর বেস করে। এবং অ্যাটমিক লেভেল, এখানে সাব মাইক্রোস্কোপিক লেভেল থেকে কিন্তু বায়োলজিক্যাল অর্গানাইজেশন শুরু হয়, কারণ ডিএনএ আরএনএর উপর বেস করে আমরা জানি যে প্রথমেই কিন্তু সেক্ষেত্রে অর্গানাইজেশন শুরু হয়। তো অবশ্যই এ সেখানকার রাইট অ্যান্সার। নেক্সট যে কোশ্চেনটা রয়েছে, টু প্ল্যান্টস ক্যান বি কনক্লুসিভলি সেড টু বিলং দ্য সেম স্পিসিস। দুটো আলাদা আলাদা দুটো প্ল্যান্টকে আমরা সেম স্পিসিসের মধ্যে কখন রাখবো? যখন তারা কি করবে? ক্যান রিপ্রোডিউস ফ্রিলি উইথ ইচ আদার অ্যান্ড ফর্ম সিড। তারা নিজেদের মধ্যে একে অপরের সঙ্গে রিপ্রোডাকশন করতে পারবে এবং সেখানে সিড ফর্ম করবে। এখানকার 6-এর কিন্তু এর অ্যান্সারটা কিন্তু অপশানটা রাইট রয়েছে, বাকিগুলো নয় কেন দেখি। বলছে মোর দ্যান 90% সিমিলার জিন, এটা কখনো ঠিক অ্যান্সার নয়, কারণ 90%-এর ওপর সিমিলার জিন হতেও পারে নাও হতে পারে, এটা কখনো বলা যায় না যে 90%-এর ওপর সিমিলার জিন থাকবে। তো এখানকার এটা ভুল অ্যান্সার। লুক সিমিলার অ্যান্ড পজেস আইডেন্টিক্যাল সেকেন্ডারি মেটাবোলাইজড। দেখো দুটো একই দেখতে হলে বা তাদের মধ্যে সেকেন্ডারি মেটাবোলাইটস যেগুলো সেগুলো একই রকম ফর্ম করলে তাদেরকে যে সেম প্রজাতি বলা হবে সেটা কখনো বলা যায় না। এবং বলছে হ্যাভ সেম নাম্বার অফ ক্রোমোজোম, একই নাম্বারের ক্রোমোজোম থাকলেও যে দুটো প্ল্যান্ট একই হবে এটা কখনোই বলা যায় না। সুতরাং এ এখানকার রাইট অ্যান্সার। নেক্সট যে কোশ্চেনটি রয়েছে, হুইচ অফ দি ফলোয়িং ইজ নট ট্রু। এই জায়গাগুলো কিন্তু খুব ভালো করে খেয়াল করবে, এখানে বলছে নট ট্রু ফর এ স্পিসিস। তো কি বলছে? মেম্বার অফ এ স্পিসিস ক্যান ইন্টারব্রিড। একটা মেম্বার তাদের নিজেদের মধ্যে কিন্তু ইন্টারব্রিড করতে পারে, এটা অবশ্যই সঠিক স্টেটমেন্টের মধ্যে রয়েছে। ভ্যারিয়েশন অকার্স অ্যামং দ্য মেম্বার্স অফ স্পিসিস, একটা স্পিসিসের মধ্যে ভ্যারিয়েশন দেখা যায়, ওই জন্যই সাব স্পিসিস বা তারপরে ভ্যারাইটি, ক্লোন এই সমস্ত কনসেপ্ট রয়েছে। তার মানে এটাও কিন্তু এখানকার সঠিক স্টেটমেন্ট রয়েছে। ইচ স্পিসিস ইজ রিপ্রোডাক্টিভলি আইসোলেটেড ফ্রম এভরি আদার স্পিসিস, অন্যান্য স্পিসিস থেকে এরা জননগতভাবে বিচ্ছিন্ন, অবশ্যই প্রত্যেকেই জননগতভাবে প্রত্যেকটি প্রজাতি বিচ্ছিন্ন হয়। জিন ফ্লো ডাজ নট অকার বিটুইন দ্য পপুলেশন অফ এ স্পিসিস, বলছে একটি পপুলেশনের মধ্যে জিন ফ্লো হয় না, প্রজাতিগুলির মধ্যে জিন ফ্লো হয় না। দেখো তোমরা যারা 12-এ পড়ছো তারা জিন ফ্লোর ব্যাপারটা জানো, যারা 11-এ পড়ছো তারা জিন ফ্লোর ব্যাপারটা জানো না। ধরো দুটো পপুলেশন এক জায়গা থেকে যখনই অন্য জায়গায় কোনো প্রজাতি চলে যায় তখনই সেটাকে জিন ফ্লো বলা হয়, তো এলেও কিন্তু জিন ফ্লো বলা হয়। এখানে ব্যাপারটা হলো যে যখন দুটি প্রজাতি একে অপরের সঙ্গে একই জায়গা থেকে মানে একটা পপুলেশন থেকে অন্য পপুলেশনে যাবে তখন বলছে জিন ফ্লো হয় না, এখানে বলছে হয় না। তার মানে এখানকার কিন্তু এটা কারেক্ট স্টেটমেন্ট নয়, ভুল স্টেটমেন্ট। তার মানে এখানকার এটা রাইট অ্যান্সার এটাই হবে, যেহেতু এটা নট ট্রু বলেছে। 8 নম্বর কোশ্চেন যেটা বলছে সেটা হলো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন অফ বটানিক্যাল গার্ডেন্স ইজ দ্যাট। বটানিক্যাল ফাংশনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাংশন কি রয়েছে এটা এখানকে জানতে চাইছে। এ বলছে ওয়ান ক্যান অবজার্ভ ট্রপিক্যাল প্ল্যান্টস দেয়ার, বলছে এখানকে ট্রপিক্যাল প্ল্যান্ট দেখা যায়, হ্যাঁ দেখা যেতেই পারে, কিন্তু আমরা মোস্ট ইম্পর্টেন্ট ফিচার্সকে ধরবো, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টার যেটা বা ফাংশন যেটা সেটা ধরবো। বলছে দে অ্যালাউ এক্সিটু কনজারভেশন অফ জার্মপ্লাজম। বটানিক্যাল গার্ডেনে এক্সিটু কনজারভেশন জার্মপ্লাজমের করা হয়, অবশ্যই বটানিক্যাল গার্ডেনেই কিন্তু জার্মপ্লাজম করা হয় এবং সেটা অবশ্যই এক্সিটু সংরক্ষণের মধ্যেই পড়ে এবং সেখানে সিড এমব্রায়ো থেকে বিভিন্ন জিনিস কিন্তু সংরক্ষণ করা হয়, যেটাকে আমরা ক্রায়োপ্রিজার্ভেশন বলি।
সি বলছে দে প্রোভাইড দ্য ন্যাচারাল হ্যাবিটেট ফর ওয়াইল্ড লাইফ। ওয়াইল্ড লাইফ এই জায়গাটা খেয়াল করবে, বন্য জীবজন্তু থেকে আরম্ভ করে উদ্ভিদ সবই বলা হচ্ছে। তো এখানে অবশ্যই ন্যাচারাল হ্যাবিট উদ্ভিদের জন্য, কিন্তু প্রাণীদের জন্য নয়। এবং দে প্রোভাইড এ বিউটিফুল এরিয়া ফর রিক্রিয়েশন, অবশ্যই দৃষ্টিনন্দন দিক দিয়ে কিন্তু সেটা খুবই সুন্দর এরিয়া। সবই এখানে ঠিক রয়েছে, কিন্তু অপশন বি যেটা রয়েছে সেটা এখানকার কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট ফাংশন হিসাবে প্লে করছে। 9 নম্বরে যে প্রশ্নটা রয়েছে সেটা হলো ফেনেটিক ক্লাসিফিকেশন অফ অর্গানিজম ইজ বেসড অন। আমরা জানি বিভিন্ন রকমের ক্লাসিফিকেশন হয়, তার মধ্যে জেনেটিক ক্লাসিফিকেশন অর্থাৎ জিনগত বৈশিষ্ট্যের উপর ফলো করে হয়। ফেনেটিক ক্লাসিফিকেশন বাহ্যিক মরফোলজিক্যাল ক্যারেক্টারের উপর বেস করে হয়। ফাইলোজেনেটিক ক্লাসিফিকেশন বিভিন্ন অর্গানিজমের মধ্যে তাদের উৎপত্তিগত বিচার বিশ্লেষণ দিকে করা হয়। তো এখানে যেটা বলছে যে অবজারভেবল ক্যারেক্টারিস্টিক্স অফ এক্সিস্টিং অর্গানিজম, হ্যাঁ, যে অর্গানিজমগুলো দেখা যাচ্ছে তাদের মধ্যে যে সমস্ত ক্যারেক্টারগুলো অবজার্ভ করা যাচ্ছে বা মরফোলজিক্যালি দেখা যাচ্ছে সেগুলোকে ধরে করা হচ্ছে। তো অবশ্যই এখানকার সঠিক অপশন এখানে রয়েছে, বাকিগুলো নয়। কেন দেখি, দ্য অ্যানসেস্ট্রাল লাইনেজেস অফ এক্সিস্টিং অর্গানিজম, যে অর্গানিজমগুলোর কথা বলা হচ্ছে তাদের মধ্যে যে লাইনেজেস বা যে জায়গাগুলোতে আমরা তাদের উৎস হিসাবে ধরতে পারছি সেইগুলোকেই কিন্তু আমরা এখানে ধরছি। এটা অবশ্যই ফাইলোজেনেটিক ক্লাসিফিকেশনের মধ্যে পড়ে, এটা কখনোই কিন্তু ফেনেটিক ক্লাসিফিকেশনের মধ্যে পড়ে না। হ্যাঁ, ডেন্ড্রোজেনিক বেসড অন দি ডিএনএ ক্যারেক্টারের উপর বেস করে অবশ্যই জেনেটিক ক্লাসিফিকেশন করা হবে, ফেনেটিক নয়। সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স তো নয়, এখানে মরফোলজিক্যাল ক্যারেক্টার উপর বেস করে ফেনেটিক ক্লাসিফিকেশন করা হয়। তো অপশন এ হলো এখানকার রাইট অ্যান্সার। 10 নম্বরে যে কোশ্চেন বলছে বায়োসিস্টেমেটিক্স এমস, বায়োসিস্টেমেটিকের উদ্দেশ্য কী। এখানে এ বলছে দ্য ক্লাসিফিকেশন অফ অর্গানিজম বেসড অন ইভলিউশনারি হিস্ট্রি অ্যান্ড এস্টাবলিশিং দেয়ার ফাইলোজেনি অন দ্যার টোটালিটি অফ ভেরিয়াস প্যারামিটার্স ফ্রম অল লিভিংস অফ স্টাডিজ। তো বায়োসিস্টেমেটিক্সের ব্যাপার হলো যে বিভিন্ন অর্গানিজম তাকে ক্লাসিফাই করা পর্যন্ত তাকে ট্যাক্সোনমি বলা হয়, এবং ক্লাসিফাই করার পর তাদের মধ্যে যে মিল রয়েছে বা অমিল রয়েছে বা তাদের মধ্যে যে সম্পর্ক রয়েছে সে বা ইভলিউশনারি হিস্ট্রি রয়েছে সেগুলোকেই ধরা হয় বায়োসিস্টেমেটিক্স। তো এখানকার এ অপশন যেটা বলছে তার মানেগুলো সেটাই দাঁড়ায়। অপশন এ এখানকার কিন্তু রাইট অ্যান্সারের মধ্যে পড়ে, বাকিগুলো নয় কেন আমরা একবার দেখি। আইডেন্টিফিকেশন অফ অর্গানিজম বেসড অন দেয়ার সাইটোলজিক্যাল ক্যারেক্টার, সাইটোলজিক্যাল ক্যারেক্টারের উপর বেস করে কখনোই বায়োসিস্টেমেটিক্সের এম হতে পারে না, সেখানে অর্গানিজমের সাইটোলজিক্যাল স্টাডি করা হয় না। দ্য ক্লাসিফিকেশন অফ অর্গানিজম বেসড অন দ্য ব্রড মরফোলজিক্যাল ক্যারেক্টার, মরফোলজিক্যাল ক্যারেক্টারগুলোর ওপর বেস করে ক্লাসিফিকেশন করা, এটা ফেনেটিক ক্লাসিফিকেশনের মধ্যে পড়ে, এটা কখনো সিস্টেমেটিক্সের মধ্যে পড়ে না। ডি বলছে ডিলিমিটিং ভেরিয়াস রেয়ার অর্গানিজম অ্যান্ড এস্টাবলিশিং দেয়ার রিলেশনশিপ, বিভিন্ন যে অর্গানিজম রয়েছে বিরল প্রজাতি রয়েছে সেগুলোকে তাদেরকে ডিলিমিটিং করা এবং তাদের মধ্যে রিলেশনশিপ বের করা, এটা বলছে বায়োসিস্টেমেটিক্সের উদ্দেশ্য না, এটা মেন উদ্দেশ্য হতে পারে না। তার মানে অপশন এ হলো এখানকার রাইট অ্যান্সার। নেক্সট যে কোশ্চেনটা বলছে স্পিসিস প্ল্যান্টেরাম, এটা কার করা, মানে কে স্পিসিস প্ল্যান্টেরামের অথর হিসেবে রয়েছেন। এটা ইনফরমেটিভ কোশ্চেন, ক্যারোলাস লিনিয়াসের, আমরা জানি স্পিসিস প্ল্যান্টেরাম ক্যারোলাস লিনিয়াসের দেওয়া। নেক্সট যে কোশ্চেন রয়েছে স্পিসিস আর কনসিডার্ড অ্যাজ, স্পিসিসকে কী হিসাবে ধরা হয়। তো রিয়েল ইউনিটস অফ ক্লাসিফিকেশন ডিভাইসড বাই ট্যাক্সোনমিস্ট, তো বিভিন্ন ট্যাক্সোনমিস্টের দেওয়া যে রিয়েল ইউনিট অফ ক্লাসিফিকেশন সেটাকে বলা হচ্ছে স্পিসিস বলা হয়। তো এটা রাইট অ্যান্সার হতে পারতো, কিন্তু বাকিগুলো একবার দেখবো। রিয়েল বেসিক ইউনিট অফ ক্লাসিফিকেশন, এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট অপশান হিসেবে রয়েছে। দেখো অবশ্যই স্পিসিস রিয়েল বেসিক ইউনিট, এই যে রিয়েল এই জায়গাটা কিন্তু খুব খেয়াল করার মতো বিষয়, কারণ এটা কোনো হাইপোথেটিক্যাল ব্যাপার নয়। বাকিগুলো হাইপোথেটিক্যাল হলেও, মানে স্পিসিসের উপরে যারা রয়েছে তারা হাইপোথেটিক্যাল হলেও স্পিসিস কিন্তু কখনো হাইপোথেটিক্যাল নয়, কারণ স্পিসিসের অস্তিত্ব কিন্তু বোঝা যায়। সেই জন্য এটা ক্লাসিফিকেশনের ইউনিট তো বটেই এবং সবচেয়ে বেসিক ইউনিট হিসেবে কাজ করে, যেহেতু স্পিসিস সেই লেভেলে সবচেয়ে লোয়ার মানে ইউনিট হিসাবে কাজ করে। যদিও তার পরের অপশানটা বলছে লোয়েস্ট ইউনিট অফ ক্লাসিফিকেশন, এটা বলবো না, তার কারণ স্পিসিসের পরে কিন্তু সাবস্পিসিস, ভ্যারাইটি বা ক্লোন এগুলো রয়েছে, সেই জন্য লোয়েস্ট ইউনিট হিসেবে ধরবো না। ধরতাম যদি অপশান বিটা না থাকতো তখন কিন্তু ধরতাম। আর ডি বলছে আর্টিফিশিয়াল কনসেপ্ট অফ হিউম্যান মাইন্ড অ্যান্ড ক্যান নট বি ডিফাইন্ড ইন অ্যাবসোলিউট টার্মস, বলছে এটা মানুষের দেওয়া একটা কৃত্রিম একটা কনসেপ্ট এবং এটার কোনো এই অ্যাবসোলিউট টার্মে কোনো ডিফাইন করা যায় না, এটা অবশ্যই নয়, কেননা স্পিসিসের ক্ষেত্রে কিন্তু অরিজিনালি তার কিন্তু বৈশিষ্ট্য ধরা হয় এবং সেটা কিন্তু অস্তিত্ব প্রকাশ করে। তাই জন্য এখানকার বি অপশানটাই কিন্তু এখানে রাইট অ্যান্সার হিসেবে রয়েছে।
এই যে 12টা কোশ্চেন তোমরা দেখলে, এই 12টা কোশ্চেন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন নিটের ক্ষেত্রে। তো তোমরা অবশ্যই খুব ভালো করে এগুলো পড়বে, বুঝবে, এবং কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং এগুলো খাতায় লিখে নেওয়ার চেষ্টা করবে। এরপরে আমরা নেক্সট পার্ট আনবো, তবে তোমাদের কাছে অবশ্যই বলবো কোন টপিকগুলো থেকে আগে আগে টেস্ট সিরিজ নিয়ে এলে ভালো হয় সেগুলো অবশ্যই আমাকে জানাতে ভুলবে না। আমি সেই সিরিজগুলো নিয়ে মানে সেই টপিকগুলোর উপর বেস করে আগে সিরিজ নিয়ে আসবো। তো যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে নোটিফিকেশান বেলটাকে অন করে রাখো এবং অবশ্যই ফ্রেন্ডদের মধ্যে সার্কুলেট করো যাতে বেশি সংখ্যক স্টুডেন্ট এগুলো দেখে উপকৃত হতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ।